রুমিন আপা, আপনাকে আবার একই প্রশ্নে ফিরতে চাই আমি। আপনি বলেছিলেন যে তারা গুন্ডা পান্ডা নিয়ে আসছে, আমি চাইলে গুন্ডা নিয়ে আসতে পারি, আপনারা কি গুন্ডা চান কিনা? এটিকে কেন্দ্র করেই এনসিপি সহ আরো কয়েকটি দল কিংবা তাদের বিচ্ছিন্নভাবে একাধিক ব্যক্তি বলছে, যেটা হচ্ছে নির্বাচন কেমন হবে তার ড্রেস রিহার্সেল আপনি দিলেন, যে নির্বাচন এভাবে করে আপনারা ভোট দখল করবেন। ওরা খুব ভালোভাবে জানে এভাবে আমাদের ভোট দখলের ন্যূনতম প্রয়োজন নাই। মোটা দাগে একটা সুষ্ঠু নির্বাচন হোক। এনসিপি নিজের পরিবারের 5 সদস্যের 4টা ভোট এনশিওর করতে পারবে আপনার মনে হয়? আচ্ছা যাক, ওই আলাপে ইলেকশনকে আনসার্টেন করা এবং এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, এই সরকারের সেই ক্যাপাসিটি নাই, এটা তো কেউ কেউ আপ্রাণ চাইছে প্রমাণ করতে, তাই না? কারণ তারা নির্বাচনটাকে ডিলে করতে চাইছে। কারা চাইছে আপনি খুব ভালো করে জানেন। যে দলটির হয়তো এখনো নিবন্ধন হয়নি, যে দলটি হয়তো ন্যূনতম শর্তও পূরণ করতে পারছে না, যেই দলটি হয়তো মাঠের পরিসংখ্যান দেখে, ডেটা স্যাম্পলিং দেখে বুঝতে পারছে যে মানে টেনে টুনে 10 থেকে 15টা আসন হয়তো তারা পাবে, তারা কি সত্যি চাইবে যে এত শান শওকত যেটা তারা গত 1 বছর ধরে ব্যবহার করছে সরকারের লেজে লেজে থেকে, সেই শান শওকত তারা হারিয়ে ফেলবে? এটা তো চাইবে না। ওরা চাইবে নির্বাচনটাকে যত বেশি পেছনে নেওয়া যায়। আমার প্রশ্ন হচ্ছে, যেই দলটি জানে এবং মাঠের পরিস্থিতিও তাই যে আজকে বাদে কালকে নির্বাচন হলে মানুষ চাক আর না চাক ব্রুট মেজরিটি নিয়ে বিএনপি পাওয়ারে যাবে। বিএনপির কোনো কোনো নেতা যদি তাদের হীন স্বার্থ, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য ওই ধরনের দল থেকে লোক হায়ার করে নিয়ে এসে একটা অস্থিরতা তৈরি করতে চায় এবং এই অস্থিরতা তৈরি করে আপাত কিছু সুবিধা হয়তো সেই নেতা পাবে, কিন্তু লং রানে দল ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, নির্বাচনটা আনসার্টেন হয়ে যাবে, সেই ধরনের নেতাদেরকে বা সেই রকম নেতা যদি কেউ বিএনপিতে থেকে থাকে তাদেরকে বিএনপি ক্যারি করবে কিনা, ক্যারি করলে তার কনসিকুয়েন্স কি দাঁড়াবে, এটাও তো বিএনপির নির্ধারণের ব্যাপার আছে। দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক নেতা এবং কর্মীর একটা ইউএসপি থাকে, যে ইউএসপিটার জন্য দল তাকে বাধ্য হয়, যে অনেক সময় মন না চাইলেও তাকে রাখতে হয়, পদ দিতে হয়, সম্মানিত করতে হয়, কারণ খুব স্ট্রং কোনো ইউএসপি আছে। মেবি কারো মাঠের পারফরমেন্স অসাধারণ, মেবি কেউ অসাধারণ দল গুছায়, মেবি কেউ দলকে ডোনেট করে, মেবি কেউ একজন অসাধারণ ওরেটর, মেবি কেউ একজন খুব বিপদের সময় দলের পাশে স্ট্রংলি দাঁড়িয়েছিল। ইট কুড বি এনিথিং। এখন দলকে আবারও বসে ভাবতে হবে আগামীর রাজনীতি কোন পথে যাচ্ছে, সেই রাজনীতি ট্যাকেল দেওয়ার জন্য কি ধরনের মানুষ আসলে দলকে প্রমোট করতে হবে। সো আমি ওই জায়গাটায় আবার ফিরে যাই। নির্বাচনকে ডিলে করা, দেশকে একটা অস্থিতিশীলতার দিকে নেয়া এবং এই সরকারকে এবং বিশেষ করে নির্বাচন কমিশনকে অকার্যকর দেখানোর একটা চেষ্টা শুরু থেকেই এনসিপি জামাতের মধ্যে আছে। এনসিপি তো নির্বাচন কমিশনের পদত্যাগও চেয়েছে। একদম একদম। আপনি আমাকে বলেন তো, এনসিপি যে বলছে কমিশন নিরপেক্ষ না, এটা তো আমার বলা উচিত। হু ইজ হাসনাত আব্দুল্লাহ? সে যে এনসিপিতে গিয়ে গলার রক ফুলিয়ে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলল, হু ইজ হি? না, হু ইজ হি বলার আগে আপা এটাও ভাবতে হবে যে 5 আগস্টের আগেও সে হাসিনাকে ওইভাবে গলার রক ফুলিয়ে কথা বলেছিল। ওর পাশে আমি দাঁড়িয়েছিলাম বলে আপনি একটু আগে বলেছেন, অর্থাৎ বিএনপিও ছিল এবং সেও ছিল, মানে তাকে তো সম্মানটা দিয়ে বলতে হবে। মার খেয়েছে, হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আপনি যদি এনসিপি বলতে বাংলাদেশের সমগ্র ছাত্র সমাজকে বুঝে থাকেন তাহলে ইউ আর লিভিং ইন ফুলস প্যারাডাইস। এনসিপি অবশ্যই পুরো বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করছে। যারা হারুনের হোটেলে বসে ভাত খাচ্ছিল তখন একটা বিরাট অংশের ছাত্র সমাজ পথে নেমে এসেছিল, একটা বিরাট অংশের ছাত্র সমাজ। যখন হলগুলো, সরকারি বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ হয়ে গিয়েছিল, তখন বেসরকারি গয়েশ্বরচন্দ্র রায় তো হারুনের হোটেলে ভাত খেয়েছেন। দেখুন, গয়েশ্বরচন্দ্র রায় যখন খেয়েছেন সেটা 36 দিন নয়, 36 দিন নয়। পলিটিক্যাল লিডাররা তো কারাগারে গেছেন, যাওয়ার পথে ডিবির হারুন তাদেরকে আপ্যায়ন করেছে, তারপরে তারা কারাগারে গেছেন। 36 দিনের ঘটনা ইজ ভেরি ইউনিক, ভেরি সিগনিফিক্যান্ট। আপনি এখন মানে একটার সঙ্গে একটা গায়ের জোরে তুলনা করতে চাইলে করতে পারেন, বাট যায় না। তো আপনি যদি এনসিপির ফ্রেমিংয়ে, এনসিপির চেহারার মধ্যে বাংলাদেশের সকল ছাত্র সমাজকে দেখেন, ইউ আর লিভিং ইন ফুলস প্যারাডাইস। আপনি কি ভুলে যাবেন ওই সব ছাত্র যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পথে নেমে এসেছিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয় হলগুলো বন্ধ হয়ে গেছিল, এবং তারাই আন্দোলনটাকে লিড দিয়েছে? ইয়েস,
তাদের একজনকেও কি আপনি এনসিপিতে দেখতে পাচ্ছেন? আমি পাচ্ছি না, মেবি ইটস আমার ফেলিয়ার, আমি তাদেরকে দেখতে আছেন পাচ্ছি না। কয়েকজন ইনসিগনিফিকেন্ট, ভেরি ইনসিগনিফিকেন্ট, তাই না? তাহলে সিগনিফিকেন্ট কারা? তারা কোন মতাদর্শের? তারা কোন রাজনীতি করতে চান? তারা কোন রাজনীতি প্রচার করছেন? তারা অতীতে কোন রাজনীতি করেছেন? তারা কোন লেবাস ধরে এত বছর মাঠে টিকে থেকে আবার কোন লেবাসে এখন সামনে এসছেন? আমার তো ভাই লেবাস একটাই, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে তখনও ছিলাম, এখনো আমি সত্য বলি, সেটা আমার দলের পক্ষে গেলেও বলি, বিপক্ষে গেলেও বলি। আমার তো লেবাস একটাই। কিন্তু আওয়ামী লীগ হয়ে মেশিনে ঢুকে এনসিপি হয়ে বের হয়ে যাওয়া, এ আবার কি জিনিস? আমরা তো এটা জামাতকে বলতাম, মাঝে মধ্যে আওয়ামী লীগকে বলতাম রাজাকার একদিক দিয়ে ঢুকান, আরেক দিক দিয়ে দেখি মুক্তিযোদ্ধা বের হয়ে যাচ্ছে। মানে আওয়ামী লীগ হচ্ছে সেই ক্লিনিং মেশিনটা, যে রাজাকার ক্লিনিং মেশিনের মধ্যে যায়, তারপরে ক্লিন হয়ে মুক্তিযোদ্ধা আপনি 15 বছরের কথা বলছিলেন, আপনি কিংবা অ্যাডভোকেট ফজলুর রহমানকেও এখন অনেক বক্তব্য আছে এবং টকশোতে আমরা আসলে এই মানুষগুলোকেই দেখেছি। বিএনপি থেকে খুব বেশি মানুষ তখন কথা বলার সুযোগও পান নাই, সাহসও পান নাই, দুটোই আছে। অ্যাডভোকেট ফজলুর রহমান তার ধারাবাহিক যে বক্তব্য জামায়াত এবং হচ্ছে 71 নিয়ে এবং একই সাথে 71-এর পক্ষে, সেই বক্তব্যের প্রেক্ষিতে বিএনপি তাকে শোকজ লেটার দিয়েছে এবং শোকজ লেটারে 24 ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তিনি একটা বক্তব্য দিয়েছেন যে তিনি আমৃত্যু এই কাজ করে যাবেন, অর্থাৎ 71-এর পক্ষে এবং জামায়াত শিবিরের বিরুদ্ধে কথা বলে যাবেন, 1 নম্বর। 2 নম্বর, তিনি বলেছেন যে তারা তাকে হত্যা করতে চায়, তাকে কি আসলে অপমৃত্যুর দিকে ঠেলে দিতে চায় কি না। এই প্রেক্ষিতে দল কি তাকে সঠিকভাবেই শোকজ দিল বলে মনে করছেন? দেখুন, এটা আমি বিচার করবার কেউ নই। ফজলু ভাই তার পলিটিক্যাল ইডিওলজি, তার পলিটিক্যাল অবস্থান, ডেফিনেটলি উনি ওনার মতন করে ভেবেছেন, উনি ওনার মতন করে বলেছেন, ওনার যুদ্ধ উনি করেছেন। দল যেটাকে মনে করেছে শোকজ, মানে জানতে, শোকজ মানেটা কি, কারণ জানতে চাওয়া, যে আপনি এটাকে কালো কালো শক্তির বলেছিলেন বোধহয় উনি 5ই অগস্টের, কালো শক্তির হাত, কালো শক্তির হাত কেন বলেছে এটা ব্যাখ্যা করতে বলেছে। তো উনি ব্যাখ্যা করলে হয়ে গেল। এটাকে এত ফুলিয়ে ফাঁপিয়ে এটার জন্য মব তৈরি করা, ওনাকে হত্যার হুমকি দেওয়া, অশালীন সব কথা লিখে ওনার বাসার নিচে বসে যাওয়া, আপনি দেখেননি এগুলো? আপনি ফকিন্নির ছেলে দেখেছেন, আপনি ওগুলো দেখেননি? অবশ্যই দেখেছি। ওগুলো করার মতো না। আপনি ফকিন্নির ছেলেটা বলতে পারছেন, আমি শেষ করি। আপনি ফকিন্নির ছেলেটা বলতে পারছেন কারণ ওটা উচ্চারণযোগ্য। না না, 1 2 3 4 ফজর গ্রেফতার এরকম লেখা আছে। না না না, আপনি সঠিক কথা বলছেন না। একটা প্ল্যাকার্ড এরকম আছে। আরেকটা তো আপনি বললেন বলার মতো না। হ্যাঁ, তো তাহলে আপনি তাহলে স্বীকার করছেন যে বলার মতো না? আমার মুখ দিয়ে অন্তত বলার মতো। আপনার মুখ দিয়ে, এক্স্যাক্টলি সেটাই, সেই প্রশ্নটাই আমি আগের সেগমেন্টে করেছিলাম। আপনি কি চান আপনার সন্তান এই ধরনের শব্দের সঙ্গে এত বেশি পরিচিত হয়ে যাক, এত সহজ হয়ে যাক তার কাছে শব্দগুলো, বাক্যগুলো, যে অবিকল ওই ভাষায় সে কথা বলবে? তখন কিন্তু আপনি কোনো জবাব দেননি। এখন দেখেন আপনি স্বীকার করলেন যেটা বলা যায় না। যতই নতুন জেনারেশন আসুক, যাচ্ছে তাই বলা যায় না। আমরা আদিম সমাজের দিকে যাচ্ছি না। জি আপা, আপনাকে